250 বছর আগে যে যুদ্ধের সঙ্গে জড়িয়েছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, আবার বিশ্বস্ত সৈনিকদের শৌর্য, বীর্য ও আত্মত্যাগ, যা দিয়ে দীর্ঘদিন ধরে রচিত হয়েছে বহু বিয়োগান্ত নাটক ও কাব্যগ্রন্থ। পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনীর সামনে উপস্থিত হয়েছিল ব্রিটিশের কতিপয় সৈন্য। দিনটা ছিল 1757 23শে জুন। নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের প্রতারণায় শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছিল চরম পরাজয়। নবাবের বিশাল সৈন্যবাহিনী সেনাপতি মীর জাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মানিক চাঁদ, মীর কাসিমের অধীনে নীরব দর্শক হয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিল। লর্ড ক্লাইভ দ্বিধাগ্রস্ত মন নিয়ে গঙ্গা পেরিয়ে দেখলেন একটি কুটিরের মধ্যে প্রচুর সোনা। ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশের কাঁচামাল পৃথিবীতে চালান দিয়ে অর্থশালী হতে পারে। ইংরেজরা লোহা, চামড়া, মশলা, সমস্ত মূল্যবান জিনিস তাদের দেশে নিয়ে পালাচ্ছিল। ভারতবর্ষ শোষিত হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে সূর্য সেন, ক্ষুদিরামের ফাঁসি হয়েছে। বহু নির্যাতনের ফলে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা করে সূর্য সেনের ফাঁসি হয়েছিল। রাত 12টার সময় সমস্ত পুলিশ সেই আনন্দ অনুষ্ঠান দেখতে গিয়েছিল। 3টার সময় তাকে জাগানো হলো যে আপনি উঠুন, আপনার ফাঁসির দিন আজ ধার্য হয়েছে। তখন সূর্য সেন ঘুম থেকে উঠে 3টার সময় স্নান করে গীতা পাঠ সেরে তিনি ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। তিনি সাহেবকে মারতে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত ইংরেজকে মারা ছিল, কিন্তু যে সাহেবকে মারবার কথা ছিল তাকে তিনি মারতে পারেননি। বহু নির্যাতনের ফলে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15 আগস্টের দিন অর্থাৎ 14 আগস্টের সন্ধিক্ষণে লালকেল্লা থেকে ইউনিয়ন জ্যাক অর্থাৎ ব্রিটিশ পতাকা নামানো হলো। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলিত বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আমি শ্রী দুর্গাপদ সামন্ত, গ্রাম পোস্ট ঘাসিপুর, সতীশ সামন্ত অঞ্চল, বয়স 94 এখন। 1940 সালে ঘাসিপুর প্রাথমিক পরীক্ষায় 4র্থ শ্রেণীতে সরকারি বৃত্তি মাসে 3 টাকা করে পেতাম। 1941 সালে বাড় অমৃতবেড়িয়া স্কুলের সম্পাদক যতীন্দ্রনাথ বেরা মহাশয়ের এমই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হই। 1942 সালে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় দনিপুরে চালকল মালিকদের প্ররোচনায় গুলি চলে, তাতে কয়েকজন মারা যায়। প্রতিবাদে মহিষাদলের ফরওয়ার্ড ব্লক নেতা ডাক্তার গোবিন্দ ভৌমিক, কংগ্রেস নেতা সুশীল কুমার ধাড়া স্বাধীনতা আন্দোলন শুরু করে। আমাদের স্কুলের সমস্ত ছাত্রী বন্দে মাতরম ধ্বনিতে স্কুল পরিত্যাগ করে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক পরমানন্দ মিশ্র মহাশয় আমরা 2জন ছাত্রকে বেরোতে দেন না, যেহেতু আমরা সরকারি বৃত্তি পাই। আমার ক্লাস বন্ধু সুধীশচন্দ্র সামন্ত, 2জনে সরকারি বৃত্তি পেতাম। তখন চলছে স্বাধীনতার জন্য আন্দোলন। কেশবপুরের নৃসিংহপন্থা আমাদের এই বারবাড়িয়া এমই স্কুলে গিয়ে আমাদের স্লোগান শেখাতেন, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, আমরা স্বাধীন, তোমরা স্বাধীন, ভারত স্বাধীন, সবাই স্বাধীন। আমাদের ঘাসিপুর উত্তরপাড়ার হাটে সুশীল ধাড়া, নীলমণি হাজরা ও তার স্ত্রী লক্ষ্মীমণি হাজরা, দেবরা সুন্দরী বাগ, জ্যোৎস্না দাস চরখায় সুতো কাটার জন্য সবাইকে অনুরোধ করেন। আমি আমার বাড়িতে চাষের তুলো ধুনিয়ে সুতা কেটে কাপড় জামা তৈরি করি। ওই দিন থেকে কংগ্রেস আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ি। সুশীল ধারা 29 সেপ্টেম্বর থানা দখলের ডাক দেন। আমি গ্রামের লোকজনদের নিয়ে লাঠি হাতে মহিষাদলে যাই। ওই দিন রাত্রে পাঁশকুড়া থেকে সুতাহাটা পর্যন্ত রাস্তার ধারে যত বড় বড় গাছ ছিল এবং রাস্তা কেটে খাল সৃষ্টি করে পুলিশের গাড়ি অবরোধ করা হয়েছিল। বারবেড়িয়া নদীর ধারে জাপানের সঙ্গে ব্রিটিশের যুদ্ধের সময় সোলজার ক্যাম্প তৈরি করা হয়েছিল।
29 সেপ্টেম্বর 12টার সময় আমরা থানা দখল করতে যাই। ক্যানেলের এপারে ছোট দারোগার বাড়ি ছিল, সে বাড়িকে আমরা পুড়িয়ে দিই। ওপারে থানায় বড় দারোগার বাড়িতে অগ্নিসংযোগ করবার জন্য আমরা এগিয়ে যাই। এরই মধ্যে মহিষাদল দেবপ্রসাদ গর্গের বডিগার্ড জি সাহেবের গুলিতে 13 জন আহত ও নিহত হয়েছিল। বড় দারোগা রাজার কাছে বডিগার্ডকে চাইতে গিয়েছিলেন। প্রথমে দেবপ্রসাদ গর্গ বডিগার্ড দিতে অস্বীকার করেছিলেন। তখন বড় দারোগা বলেছিলেন, আপনি ব্রিটিশের রাজত্বে খাজনা দিয়ে আপনি তার রাজত্ব আপনি চালান, আপনাকে বডিগার্ড দিতে হবে। তাই সেই বডিগার্ড দিয়ে খুন করেছিল, গুলিবিদ্ধ হয়েছিল। আমরা আমাদের গ্রামের রামহরি প্রামাণিক, কেশবপুরের ভীমচরণ মাঝি, কানাই পট্টনায়ক, রাধানাথ পট্টনায়ক, ওরা সমস্ত ক্যানেল পাড়ে কোনো রকমে ডুবে পালিয়ে এসেছিল। এইভাবে এরপরে বন্যা হয়, ব্রিটিশ পুলিশের নির্যাতন চলে, গ্রামে গ্রামে নারী নির্যাতন, ঘর পোড়ানো চলে। কয়েকদিন আমরা ধান জমিতে রাত্রে কাটিয়েছি। 1942-এর 17 ডিসেম্বর সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে ঐতিহাসিক তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। সুশীল ধারা, বিদ্যুৎ বাহিনী ও গরম দল তৈরি করেন, যারা সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জিকে পুলিশের হাতে ধরিয়ে দেবার চেষ্টা করেছিলেন। তাদের 40 জনকে নিজ হাতে সুশীল ধারা খুন করেছেন। সুশীল ধারা তার আত্মজীবনী পুস্তক প্রবাহেতে উল্লেখ করেছেন 100টির বেশি হত্যা ও চরম শাস্তি দেওয়া সংগঠিত হয়েছিল গরম দলের হাতে, যার 90-95টি সুশীলবাবুর হাতে এবং তার উপস্থিতিতে খুন হয়েছিল। সেদিনকার খুন করে সমস্ত ঝুড়িটা ফাঁসিয়ে দিয়ে সমস্ত নদীতে নিক্ষেপ করা ছিল। কোনো দিন ব্রিটিশের পুলিশ, ব্রিটিশের সেনাবাহিনী একটা মৃতদেহকে খুঁজে বের করতে পারেনি। প্রতাপচন্দ্র গুহরায় একজন বিপ্লবী নেতা, তিনি মহিষাদলের শহীদস্তম্ভের কাছে বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা আসছে মহাত্মা গান্ধীজির আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্রের আন্দোলন ফলে। সুভাষচন্দ্রকে বন্দি রাখা হয়েছিল বিনা বিচারে জেলের মধ্যে। সুভাষচন্দ্র বসেছিলেন। যখন ব্রিটিশরা যুদ্ধে হেরে হেরে আসছে জাপানিদের কাছে, তখন সুভাষচন্দ্র বললেন যে আমাকে এই জেল থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নাহলে আমি আমরণ অনশন করব। সেই ভয়ে ব্রিটিশরা তাকে একটা শর্তে মুক্তি দিয়েছিলেন। সেই জন্য শর্তটা ছিল এই, অ্যালিগেন রোডের বাসভবনে তাকে থাকতে হবে, চারদিকে প্রহরী বেষ্টিত থাকবে। কিন্তু সেই 1941 সালের 16 জানুয়ারি তিনি রাতের অন্ধকারে ওখান থেকে বেরিয়ে জার্মান থেকে জাপানে গিয়েছিলেন। সেখানে সমস্ত ভারতীয় যারা বন্দীদের নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, যার ফলে আমাদের সিঙ্গাপুর পর্যন্ত আসছেন। সেই জন্য আমাদের স্বাধীনতা এসেছে। 29 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের নৃশংস গুলি চালনার ফলে মহকুমার অধিবাসীদের উপর কী প্রতিক্রিয়া ঘটেছিল অজয়বাবু লিখেছেন। 29 সেপ্টেম্বর 10,000 লোকের শোভাযাত্রা তমলুক শহর দখল করতে গিয়েছিল। শহরে ঢুকে গুলি চলে, অনেকে মারা যায়। স্টেট ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে মরে গেছিলেন আমাদের মাতঙ্গিনী হাজরা। 1942 সালের 9 আগস্ট ছিল গান্ধীজির শেষ সংগ্রাম, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। বোম্বাইয়ে এই যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই যে ধ্বনি তিনি উচ্চারণ করেছিলেন, যার ফলে ব্রিটিশরা সমস্ত গ্রামগঞ্জের সমস্ত বড় বড় নেতাদের, বড় বড় সব লোককে ধরে থানায় নিয়ে গিয়ে সারাদিন তারা বসিয়ে থাকত, রাত্রি 8টার সময় ছাড়ত। এই নির্যাতিত হওয়ার ফলে আমাদের গ্রাম থেকে যারা ওখানে প্রতিদিন 8টার সময় থেকে রাত 8টা পর্যন্ত উপস্থিত হতো, তার মধ্যে 3-4 জন আমাদের অমৃতবেড়িয়া গ্রামের কানাই লাল দাস এবং অচ্যুত অধিকারী আরেকজন ওখানে গিয়েছিল, যারা ধরিয়ে দিয়েছিল সুশীলবাবুকে। সুশীলবাবুকে ধরানোর পর সেই রাত্রেই 2-4 দিন পরে সেই যে ধরিয়েছিল তাকে খুন করা হয়েছিল। মেদিনীপুর জেলার মহিষাদল সুশীল ধারার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা অত্যন্ত ভয়াবহ।
গান্ধীজিকে দিল্লিতে বলা হলো মহিষাদলে অনেক হিংসাত্মক ঘটনা হয়ে স্বাধীনতার জন্য। তখন গান্ধীজি 1945 সালে মহিষাদলে এলেন, 4 দিন ছিলেন। ভোরে সতীশ সামন্তের কাঁধে ভর করে ক্যানেল পাড়ি ভ্রমণ করতেন। একদিন গান্ধীজি সতীশ সামন্তকে জিজ্ঞেস করলেন, এখানে সত্যিকার ঘটনা থেকে আমি জানতে চাই। তখন সতীশ সামন্ত পাশাপাশি গ্রাম থেকে পুলিশ নির্যাতিতা মহিলাদের গান্ধীজির কাছে উপস্থিত করালেন। আভা গান্ধীর কাছে নির্যাতিত মহিলারা পুলিশি নির্যাতনের কথা বললেন। গান্ধীজি বললেন, আমি থাকলে কী করতাম জানি না। আমি মঞ্চের কাছে গান্ধীজির কাছে আমি তারের বেড়া ডিঙিয়ে ডিঙিয়ে গান্ধীজির মঞ্চের কাছে উপস্থিত হয়েছিলাম। সুশীল ধারার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি। ওর প্রতিষ্ঠিত মাতৃভবনে প্রায়ই যেতাম। সতীশ সামন্ত সুশীল ধারার মৃত্যু সময়ে পাশে ছিলাম। প্রজ্ঞানন্দ ভবন একসাথে কাটিয়েছি। এই যে প্রজ্ঞানানন্দ ভবন, মহিষাদলে রাত্রে বড় বড় মিটিং হতো। মহাত্মা গান্ধীর কাছে নির্যাতিত মহিলারা পুলিশি নির্যাতনের কথা সমস্ত খুলে বললেন। গান্ধীজি বললেন, আমি থাকলে কি করতুম জানি না। আমি মঞ্চের কাছে গান্ধীজির তারের বেড়া ডিঙিয়ে গেছিলাম। সুশীল ধারার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি। ওর প্রতিষ্ঠিত মাতৃভবনে প্রায়ই যেতাম। সতীশ সামন্ত সুশীল ধারার মৃত্যুর সময় পাশে ছিলাম। প্রজ্ঞানন্দ ভবনে একসাথে খেয়েছি, একসাথে কাটিয়েছি। এই প্রজ্ঞানানন্দ ভবনের জায়গা সংগ্রহ করবার জন্য আমাদের বাসুলিয়ার নগেন সামন্ত মহাশয় ওখানে উপস্থিত থাকলেন। ওখানে ওই মূল্যবান জায়গা সুশীলবাবু যে কীভাবে সংগ্রহ করেছিলেন সেটা চিন্তা করলে আমাদের অত্যন্ত আশ্চর্যান্বিত হতে হয়। সুশীলবাবু যখন অসুস্থতার সময় নিমতৌড়িতে ছিলেন, আমি ওর জন্য ফল টল নিয়ে দেখা করতে যেতাম সুশীলবাবুর সম্বন্ধে। ওখানে শাশ্বতী বাগ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তখন আমাদের শাশ্বতীদাও আসতেন ওখানে। আমি শাশ্বতীদার সঙ্গে একসঙ্গে মহিষাদলে পড়াশোনা করেছি। লেখাপড়া বেশি নয়। আমি প্রয়াত সহশিক্ষক বারন্দীরা মুকুন্দ খাঁড়ার সঙ্গে বিভিন্ন শিক্ষক সম্মেলনে গিয়েছি। মনীষীদের বক্তৃতা শুনেছি। তমলুকে বিজ্ঞানী মেঘনাথ স্যার বক্তৃতা শুনেছি। মহিষাদলে ভারত সেবাশ্রম সঙ্গের ধ্যানেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তৃতা শুনেছি। ইউএন ডেবোর এসেছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায় মহিষাদলে এসেছিলেন। আমি ওদের বক্তৃতা শুনেছি। আমার বয়স এখন 94। আমি শ্রী দুর্গা সংগ্রহাঞ্জলি বই লিখেছি, যার সম্পাদনা করেছেন লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজলক্ষ্মী মাইতি সুতাহাটা, এবং ঘাসিপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক সংগ্রাম মাইতি মহাশয়। আরও কিছু কিছু পত্রপত্রিকা লিখেছি, যেমন শ্রী দুর্গা বার্তা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। বহু জায়গায় মনীষীদের প্রদর্শনী করেছি। উল্লেখযোগ্য স্থান হচ্ছে হলদিয়া উৎসব। ওখানে আমি প্রায় 7 দিন ছিলাম। ওখানে বিভিন্ন জায়গায় আমি বক্তৃতাতে অংশ নিতাম। মহিষাদল বইমেলা, বেতাল বসান রামকৃষ্ণ মন্দির এবং